আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশ, সিদ্ধান্ত আসছে কাল। বাস মালিকদের সঙ্গে বিআরটিএর বৈঠকে আজও হাফ ভাড়ার সিদ্ধান্ত হয়নি। ৯ দফা দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা। খালেদা জিয়ার চিকিৎসায় প্রযুক্তি নেই দেশে, দ্রুত বিদেশ নেওয়া জরুরি, দাবি মির্জা ফখরুলের। তৃতীয় ধাপে ১,০০০ ইউনিয়নে ভোটকাল, পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে নির্বাচন হবে ৫ জানুয়ারি। দখল দূষণে বুড়িগঙ্গা সহ ২৯ নদ নদী সংকটাপন্ন, বাঁচাতে সরকারের তৎপরতা বাড়ানোর তাগিদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই নিষেধাজ্ঞা কখন থেকে কার্যকর হবে সে সিদ্ধান্ত আসছে কাল। জাতীয় পরামর্শ কমিটির বৈঠকের পর চূড়ান্ত ঘোষণা দেবে স্বাস্থ্য বিভাগ। সাউথ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয় মঙ্গলবার। এছাড়া বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়ামেও নতুন ধরনটির সন্ধান মিলেছে। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও আরব দেশগুলো সাউথ আফ্রিকা ভ্রমণে বিধিনিষেধ দিয়েছে। দেশে এখন করোনা সংক্রমণ ও মৃত্যু অনেক কম। স্বস্তিতে থাকলেও নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক স্বাস্থ্য বিভাগ। যেসব দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে সেসব দেশের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে দেশের সব সীমান্ত ও বন্দরে জরুরি সতর্কতা জারির নির্দেশনা দেন তিনি। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা অবহিত হয়েছি এবং এই ভ্যারিয়েন্টটি খুবই অ্যাগ্রেসিভ। সে কারণে আমরা সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখনো স্থগিত করা হচ্ছে এবং সকল এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট এখানেও স্ক্রিনিং প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে এবং এই নির্দেশনা দেওয়া হলো। জাতীয় কারিগরি কমিটি মনে করে ওমিক্রনের বিষয়ে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে রোববার বিকেলে বৈঠকে বসছে জাতীয় কারিগরি কমিটি। কমিটির নির্দেশনার পর ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য অধিদপ্তর। এই ভাইরাসটি এসে সময় কিন্তু খুব বেশি দেয় না, খুব দ্রুততার সঙ্গে সব দিকে ছড়িয়ে যায়। যে কারণে আমরা অলরেডি কথা বলেছি এবং আমরা এই বিষয়গুলিতে এয়ারপোর্টগুলিতে রেড অ্যালার্ট জারি করা, প্লাস সাউথ আফ্রিকার যে ৬টি দেশ আছে সেখান থেকে যারা আসবেন তাদের ব্যাপারে রেস্ট্রিকশন এবং অন্যান্য বিষয়ে ন্যাশনাল কমিটির ইমার্জেন্সি মিটিং আছে। মিটিং এ যেই রিকমেন্ডেশন এবং সাজেশন হবে সেটি আমরা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করব। দেশে করোনার নতুন ধরন এসেছে কিনা তা জানতে সারা দেশ থেকে নমুনা নিয়ে পরীক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার নতুন ধরন ওমিক্রনকে চরম উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এই ধরনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে পরীক্ষা শুরু করেছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। আলফা ও ডেল্টার পর এবার চিন্তার ভাঁজ ফেলেছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এখন পর্যন্ত নতুন ধরন নিয়ে বিস্তারিত জানা না গেলেও প্রাথমিক তথ্যের ভিত্তিতে একে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা। সবচেয়ে বেশি মিউটেশন ঘটেছে এই নতুন ভ্যারিয়েন্টের, ফলে টিকার কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ওমিক্রন পুরো বিশ্বের জন্য উদ্বেগের একটি কারণ। এরই মধ্যে এই ভ্যারিয়েন্টের প্রচুর পরিমাণে মিউটেশন ঘটেছে। আমাদের কাছে এটি নিয়ে তথ্য কম থাকায় এখনও এই ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা চলছে। এজন্য কিছু সময় দরকার। পরিপূর্ণ তথ্য পেলেই আমরা বিশ্ববাসীকে এ ব্যাপারে ভালোমতো জানাতে পারব। নতুন এই ধরন মোকাবিলায় টিকার কার্যকারিতা নিয়ে কাজ শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও নোভাভ্যাক্স। ফাইজার ও মডার্না জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যে টিকার কার্যকারিতার বিষয়ে ফল প্রকাশ করবে প্রতিষ্ঠান দুটো।
এদিকে মডার্না জানিয়েছে যদি বুস্টার ডোজ ওমিক্রন মোকাবিলায় ব্যর্থ হয় সেক্ষেত্রে আরও একটি ডোজ দেওয়ার প্রস্তাব দিবে প্রতিষ্ঠানটি। গবেষকরা ভ্যারিয়েন্টের জেনেটিক কোড গবেষণা করে বলতে পারবে এর মধ্যে কি কি মিউটেশন হয়েছে, তবে সেটি খুবই সংক্ষিপ্ত আকারে হবে। সুতরাং এর জন্য বিস্তৃত মানুষের মধ্যে এই গবেষণা চালিয়ে যেতে হবে। এদিকে ইউরোপিয়ান রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র শুক্রবার সতর্ক করে জানিয়েছে ইউরোপের দেশগুলোতে নতুন এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত বেশি। এই পরিস্থিতিতে যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে সেই দেশে জরুরি ভিত্তিতে ফ্লাইট বাতিলের মত দিয়েছে ইউরোপীয় কমিশন। সতর্ক অবস্থানে আছে ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ। এছাড়া যুক্তরাষ্ট্র আফ্রিকার 8টি ও যুক্তরাজ্য আফ্রিকার 6টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাউথ আফ্রিকার সাথে বৈশ্বিক এই নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন দেশটির সরকার। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 1 এবং নারী 1 জন। এই নিয়ে মোট প্রাণহানি হলো 27,975 জনের। 836টি ল্যাবে 24 ঘন্টায় 13,142 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 155 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.15%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,75,579 জনে। সুস্থ হয়েছেন আরও 188 জন। এই নিয়ে মোট সুস্থ 15,40,018 জন। বাসে হাফ ভাড়ার সিদ্ধান্ত হলো না আজও। বাস মালিক শ্রমিকদের সঙ্গে বিআরটি এর বৈঠক শেষ কোনো সিদ্ধান্ত ছাড়াই, বরং শিক্ষার্থীদের দাবি যাচাইয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে পরিবহন মালিক সমিতি। তবে শিগগিরই সিদ্ধান্তের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। বাসে হাফ ভাড়ার দাবিতে কয়েকদিন ধরেই বিক্ষোভ অবরোধ করছে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ডিসেম্বর থেকে বিআরটিসিতে হাফ ভাড়া চালুর ঘোষণা দিয়েছেন সড়কমন্ত্রী, কিন্তু বেসরকারি বাস মালিকরা মানছেন না। এ পরিস্থিতিতে রাজধানীতে বনানীর বিআরটিএ ভবনে বাস মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন বিআরটিএর কর্মকর্তারা। 2 ঘন্টার বৈঠক শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। শিক্ষার্থীদের দাবি যাচাইয়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেয় পরিবহন সংশ্লিষ্টরা। শুধু বিআরটি আর মালিক শ্রমিক মিলে বসে এটা করার বিষয় না, এখানে অনেকগুলো মন্ত্রণালয় ইনভলভ আছে, স্বরাষ্ট্র ইনভলভ আছে, শিক্ষা ইনভলভ আছে, অনেকেই ইনভলভ আছে, আরও অনেকেই ইনভলভ। সুতরাং সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হবে টাস্কফোর্সের মাধ্যমে। আমরা যে বিষয়গুলো বললাম এগুলো সমাধানের উপায় কি? ছাত্রদের আইডি কার্ডের বিষয়টা সমাধান। বিআরটিএ চেয়ারম্যান বলেন প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে আবার আলোচনা হবে। শিগগিরই শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, যেহেতু এই দাবিটা এখন যৌক্তিক, সবাই সিম্পেথাইজ, সুতরাং এই বিষয় নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, এটা যেহেতু এটা নতুন করে যদি আইনি কাঠামো দিতে হয় তাহলে এটা সময় একটু লাগবে। তো সেই ক্ষেত্রে সবাইকে সহনশীল হওয়ার জন্য আমি অনুরোধ করব। এখানে ছাত্রদেরকেও কেউ যেন ব্যবহার না করে, এটার জন্য আমি অনুরোধ করব। সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সড়ক ছেড়ে ক্লাসে ফিরে যেতে বলেন বিআরটিএ চেয়ারম্যান। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হত্যার বিচার ও নিরাপদ সড়ক সহ 9 দফা দাবিতে আজও রাজধানীর ধানমন্ডিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে রাপা প্লাজার সামনে 2 ঘন্টার বেশি সময় বিক্ষোভ করে রাস্তা বন্ধ রাখেন তারা। পরে পুলিশের মধ্যস্থতায় দুপুর 2টার দিকে রাস্তা ছেড়ে দেওয়া হয়। নিরাপদ সড়কের দাবিতে ধানমন্ডি, মোহাম্মদপুর সহ আশপাশের 10টির বেশি কলেজের শিক্ষার্থীরা সকাল 11টা থেকে অবস্থান নেন লালমাটিয়া এলাকার বিভিন্ন অলিগলিতে। পরে ধানমন্ডি 27 নম্বর সড়কে রাপা প্লাজার সামনে অবস্থান নেন তারা। দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বিচার সহ 9 দফা দাবি তুলে ধরেন তারা। চলাচলের সময় কেউ নিরাপদে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না, কখন পিছন থেকে কোন গাড়ি এসে মেরে দেয়। সেটা নিয়ে তো নটরডেমের ছাত্র কিছুদিন আগে একটা মারা গেল, সেটা নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় আছি। 18 সাল নিরাপদ সড়ক আইন যে আমরা দিয়েছিলাম দাবিগুলো, সেই দাবিগুলো এখন পর্যন্ত পুরোপুরিভাবে বাস্তবায়িত হয় নাই। স্টুডেন্টরা বের হচ্ছে একটা মৃত্যুর ঝুঁকি থেকে যায়, যে আমরা বাসায় ফিরতে পারবো কিনা। আমরা সেই সব দাবিগুলো একত্রিত করে আমরা হাফ পাশা এবং নিরাপদ সড়ক চাই, এটাই ছাত্রদের দাবি।
শিক্ষার্থীদের দাবি 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের 9 দফা বাস্তবায়ন করতে হবে। নটরডেম কলেজের ছাত্র নাইম হাসান সহ সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারের ক্ষতিপূরণ, সারা দেশের সব সড়ক, নৌ ও রেলপথে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি, পরিকল্পিত বাস স্টপেজ নির্মাণের দাবি তাদের। রাষ্ট্র আপনাদের এখনই আপনাদের পদক্ষেপ নিতে হবে, না হলে আমরা আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। শুধু বিআরটিসি না, সড়ক, রেল, নৌপথ এবং কি মেট্রো রেল যে আসছে, মেট্রো রেল সহ সকল স্তরের গণপরিবহনে আমাদের ছাত্রদের হাফ পাস ভাড়া নিশ্চিত করতে হবে। বিভিন্ন ব্যানার সহ কয়েকশো শিক্ষার্থীর আন্দোলনে ধানমন্ডি ও মোহাম্মদপুরে তীব্র যানজটের সৃষ্টি হয়। 2 ঘন্টার বেশি সময় পর পুলিশের হস্তক্ষেপে রাস্তা ছেড়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করেই চলে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি। দুর্ঘটনায় নটরডেম কলেজের ছাত্রকে হত্যার পর তদন্তে নামে র্যাব। কোনো চালকের কাছেই মেলেনি গাড়ি চালানোর লাইসেন্স। মূলত তেল চুরির টাকায় এরা বেতন গোছাতেন। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 24 নভেম্বর দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে প্রাণ হারান নটরডেমের ছাত্র নাইম হাসান। একদিন না যেতেই পান্থপথে উত্তর সিটির ময়লার গাড়িতে জীবন যায় আরও এক সংবাদকর্মীর। এই 2 চালকই গ্রেপ্তার হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বের হতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া দক্ষিণ সিটির চালক রাসেল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হলেও পান্থপথের ঘটনায় দোষী চালকের সঙ্গে উত্তর সিটির কোনো সম্পর্কই নেই। মূল যেই চালক ছিল সেও কিন্তু পরিচ্ছন্ন কর্মী ছিল, তার কাছ থেকেও আমরা কোনো গাড়ির কাগজ পাইনি, কোনো ড্রাইভিং লাইসেন্সও তার ছিল না। রাদার আমরা হানিফের একটি ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, বাট গতকালকে যাকে গ্রেফতার করেছি তার ড্রাইভিং লাইসেন্সও ছিল না। তো সেক্ষেত্রেও আমরা দেখেছি যে একটি 2-1 যারা আছেন অসাধু, তারা এদেরকে বিভিন্নভাবে গাড়ি চালনা করতে দিয়ে থাকেন। এই জাতীয় তথ্য আমরা হানিফের ক্ষেত্রেও পেয়েছি, যে কার মাধ্যমে সে মূলত এই গাড়িটি পেয়েছে এবং কিভাবে সে গাড়ি চালাচ্ছে। সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, তেল চুরির টাকা দিয়েই বেতন গোছাতেন এসব অভিযুক্তরা। এসব দুর্নীতির ঘটনা নিয়ে সিটি কর্পোরেশন দুটিকে নিজস্ব তদন্ত করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জেনেছি যে এই গাড়িটি মূলত সিটি কর্পোরেশন থেকে কার নামে, কোন ড্রাইভার নামে বরাদ্দ, সেটাও আমরা যে যথাযথ কর্তৃপক্ষকে আমরা জানাবো, তারা হয়তো এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। দুর্ঘটনার পরই কারণ অনুসন্ধান ও দোষীদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন। দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ারও আশ্বাস দিয়েছে তারা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তপাত বন্ধ করার চিকিৎসা প্রযুক্তি দেশে না থাকায় তার সমস্যা বেড়েই চলেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই দ্রুত চিকিৎসার জন্য চেয়ারপারসনকে বিদেশে নেওয়া জরুরি বলেও জানান তিনি। ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা জানান মির্জা ফখরুল। এদিকে বিদেশে যাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না বলে জানান দলটির নেতারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তৃতীয়বার হাসপাতালে ভর্তির পর থেকেই ডায়াবেটিস, কিডনি সহ নানা সমস্যার পাশাপাশি তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে, ফলে হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা করছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, চেয়ারপারসনের এখন মূল সমস্যা পরিপাকতন্ত্রে রক্তপাত, যার চিকিৎসা দেশে নেই। এখন যেটাকে তাকে সাথে জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে সেটা হচ্ছে যে তার পরিপাক যন্ত্র থেকে যে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণকে বন্ধ করা। কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার জন্য আমাদের ডাক্তাররা, বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার, তারা গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন রকম কাজ করেছেন, যে চিকিৎসা যে পদ্ধতি আছে সেই পদ্ধতি তারা করেছেন। কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগুতে পারছেন না, কারণ আর সেই ধরনের কোনো টেকনোলজি তাদের কাছে এখানে বাংলাদেশে নাই, যে টেকনোলজি দিয়ে তারা সঠিক জায়গাটাতে পৌঁছতে পারে। এদিকে বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করতে হবে। আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্য নাকচ করে দেন বিএনপি নেতারা। রাষ্ট্রপতির কাছে কে ক্ষমা চাইবে না চাইবে তার অ্যাডভাইস অন্য কেউ কাউকে দিতে পারে না, তার এটা একান্ত ব্যাপার। ভালো করে জানেন বেগম খালেদা জিয়া আপোষহীন, তিনি লড়তে জানেন, তিনি মরতে পারেন, তিনি ভাঙতে পারেন না, তিনি কখনো আপোষ করেন নাই। নেতারা বলেন,
সরকারের কাছে দাবি জানিয়ে খালেদা জিয়ার মুক্তি বা বিদেশে চিকিৎসার অনুমতি মিলবে না। দাবি আদায়ে রাজপথের কর্মসূচি চান তারা। কর্মসূচি দিন, বাংলাদেশ চলবে না, বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, ঢাকা থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে যতক্ষণ তাকে মুক্ত না করা হয়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে অর্থ পাচারে কারা জড়িত তার তালিকা বিরোধী দলের কাছে চেয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। শনিবার জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের অভিযোগের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। জাতীয় সংসদ অধিবেশন চলাকালে ব্যাংকার সাক্ষ্য বহিবিল 2021 পাশের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেয় সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। নিয়ম দুর্নীতির মাধ্যমে টাকা পাচার হয়ে যায়। আলোচনায় বিরোধী দলের একাধিক সংসদ সদস্য বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন। তারা বলেন খেলাপি ঋণ ছাড়িয়েছে 1 লাখ কোটি টাকার বেশি। এসব বিষয়ে অর্থমন্ত্রী জবাব চেয়ে একটি ব্যাংক কমিশন গঠনের দাবি তোলেন তারা। প্রতারণার মাধ্যমে এই টাকাগুলো আজকে নাই। তো এই ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী, আজকে অর্থমন্ত্রী বলছে এটা আমার দায় না, বাণিজ্য মন্ত্রী বলছে আমার দায় না, তাহলে কে দায় নেবে মাননীয় স্পিকার? গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি যে হিসাব দিচ্ছে সেটার সাথে আমাদের মাননীয় অর্থমন্ত্রী একমত কিনা, বা একমত না হলে তার মতটা কি সেটা যদি উনি পরিষ্কার করেন তাহলে ভালো হয়। এসব অভিযোগের জবাবে অর্থমন্ত্রী বলেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে আছে। টাকা পাচারকারীদের তালিকা দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমাদের যে অর্জনগুলো, এই অর্জনগুলোকে আপনারা যেভাবে বলেন মনে হচ্ছে যেন দেশে কোনো অর্থনীতি নাই, দেশে কোনো ব্যাংকিং খাত নাই, দেশে কিছুই নাই। কিন্তু কিছু যদি না থাকবে, এগুলো বাদ দিয়ে আমরা উন্নয়ন করি কীভাবে? দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলেছি, যারা পাচার করে তাদের তালিকা আমাকে দেন। আমি তো পাচার করি না, আমি বিশ্বাস করি আপনারা পাচার করেন না। সুতরাং পাচার কে করে আমি জানবো কেমন করে যদি আপনারা যদি না দেন? এছাড়া মিরপুর স্টেডিয়ামে পাকিস্তান দলের সমর্থকদের পতাকা উড়ানোর বিষয়ে সমালোচনা করে সরকার সমর্থক সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তৃতীয় ধাপে 1000টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ আগামীকাল সকাল থেকে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাত পোহালেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এজন্য শনিবার সকাল থেকেই নির্বাচনী কার্যালয় থেকে সরবরাহ করা হয় ভোটের নানা সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। গতকাল থেকে আমরা মালামাল প্রস্তুত রেখেছি, এখন বিতরণ চলছে। সার্বিক নিরাপত্তার কারণে আমরা আগামীকালকে ভোরে আমরা ব্যালট পেপারগুলো দিব। রামগঞ্জ এবং রায়পুরের নির্বাচনী মালামালগুলো বিতরণ করা হচ্ছে। আমরা আশা করছি আগামীকাল একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচনটি অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমাদের পরশুরামে 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। 3 ধাপের এই নির্বাচনকে ঘিরে সহিংসতা প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। সে বিষয়টি মাথায় রেখে এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ভোট কেন্দ্রে বিজিবি, আনসার ও পুলিশ সদস্য ছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবে র্যাব। নির্বাচনে মোবাইল টিম থাকবে, আমাদের স্ট্রাইকিং টিম থাকবে, পাশাপাশি প্রত্যেকটা কেন্দ্রে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এর পাশাপাশি আনসার থাকবে, বিজিবি থাকবে, ম্যাজিস্ট্রেট মহোদয়গণ থাকবে। আমরা র্যাবের সাথেও কথা বলেছি, আমরা র্যাবেরও ডেভেলপমেন্ট থাকবে। তৃতীয় ধাপে 1000 ইউনিয়ন পরিষদে 50,146 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান সহ 569 জন নির্বাচিত হয়েছেন। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চম ধাপে 707 ইউনিয়ন পরিষদের নির্বাচন 5 জানুয়ারি। শনিবার নির্বাচন কমিশনের এক সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। তিনি বলেন, আগামী বছরের 31 জানুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটি সহ অপেক্ষমান সব নির্বাচন সম্পন্ন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের 90তম সভার মুলতবি বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন।
বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার জানান ৭০৭ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ আগামী বছরের ৫ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, বাছাই ৯ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর ২০২১। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর ২০২১। মনোনয়ন প্রত্যাহারের তারিখ ১৫ ডিসেম্বর ২০২১ এবং ভোট গ্রহণ ৫ জানুয়ারি ২০২২। ইউপি নির্বাচনে সহিংসতার কারণ জানতে চাইলে ইসি সচিব বলেন, অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ নেই বলেই সংঘাত বেশি হচ্ছে। তবে এখন পর্যন্ত নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসব মুখর হয়েছে। নির্বাচন কমিশন অবশ্যই প্রত্যাশা করে যে আমাদের ইলেকশনটি ভালো হবে আগামীকালকে। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের নির্দেশনা দেয়া আছে, জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া আছে। আমরা আশা করছি ইনশাল্লাহ একটা ভালো ইলেকশন হবে, এটি ক্রেডিবল হবে এবং উৎসব মুখর পরিবেশে হবে। ষষ্ঠ ধাপে বাকি থাকা প্রায় ৩০০ ইউপির নির্বাচন হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন ৪ ধাপে ৩০৪৯টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় কাউন্সিলর সহ জোড়া খুনের মামলায় এজাহারভুক্ত আরও ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার দুজন হলেন আশিকুর রহমান রকি এবং আলম মিয়া। এই নিয়ে এই মামলায় মোট গ্রেফতার হলেন ৪ জন। আশিককে লালমনিরহাটের চণ্ডীবাজার থেকে এবং আলমকে কুমিল্লার বড়জালা এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে খুব শিগগিরই তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে। ২২ নভেম্বর কুমিল্লার পাথুরিয়া পাড়া এলাকায় নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা। এই ঘটনায় ১১ জনের নাম সহ মোট ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। বুড়িগঙ্গা সহ সারা দেশের ২৯ নদ নদী এখন সংকটাপন্ন। জীবন্ত সত্তা বিবেচনা করে নদীর প্রাণ বাঁচাতে তৎপরতা বাড়ানোর তাগিদ পরিবেশবাদীদের। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে দখল দূষণে হারিয়ে যাচ্ছে জলাশয়। রাজধানীর বসিলায় বুড়িগঙ্গা নদী উৎসবের শেষ দিনে এসব কথা বলেন পরিবেশ আন্দোলনকারীরা। শিল্প কলকারখানা, ট্যানারি, ডাইং কারখানা, নৌযান নির্মাণ ও হাসপাতালের বর্জ্যে প্রাণ হারাচ্ছে বুড়িগঙ্গা। দিনে রাজধানীর ১৪ লাখ ঘনমিটার পয়ঃবর্জ্য পড়ছে এ নদীতে। এছাড়া প্রভাবশালীদের দখলে হারাচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ। বুড়িগঙ্গাকে বাঁচানোর লক্ষ্যে বসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় উৎসব আয়োজন করেছে ওয়াটার কিপার্স বাংলাদেশ। এ সময় বক্তারা অভিযোগ করেন, বুড়িগঙ্গা দখল ও দূষণ করছে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা, আর দখল করছেন আবাসন ব্যবসায়ীরা। মিরপুর বেরিবাদ থেকে নেমে ইস্টার্ন হজের ভিতরে যখন যান, ওখানে আপনারা একটু একটু করে কয়েকটা পাইপ দিয়ে দিয়েছেন আর সব দখল করে ফেলেছেন খালগুলা। এগুলা চলবে না। ওয়াসা বলছে, বুড়িগঙ্গার পানি দূষিত হওয়ায় রাজধানীবাসীর নির্ভরশীলতা বাড়ছে ভূগর্ভস্থ পানির ওপর, যা পরিবেশের জন্য ভয়ঙ্কর। বুড়িগঙ্গার মাস্টার প্ল্যান প্রায় শেষ হয়ে গিয়েছে এবং মেঘনা নদী, পদ্মা নদী, তারও একটা মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। মাস্টার প্ল্যান যেন কোনো প্রজেক্ট ভিত্তিক প্রকল্প নিয়ে না হয়। আমাদের কেন জানি একটা কিছু বেয়াদবি নেবেন না, একটা টেন্ডেন্সি থাকে প্রজেক্ট বানান, বোধহয় প্রজেক্ট বানাইলে কারো কিছু লাভটাও হয়। পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, বুড়িগঙ্গা সহ সারা দেশে ২৯ নদ নদীর অবস্থা নাজুক। নদীর প্রাণ বাঁচাতে আইনের কঠোর প্রয়োগ জরুরি। একটা কথা একটু বলি, দেশের ২৯টা নদীকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করতে হবে। এই ২৯টা নদী সবচাইতে দূষিত, তার মধ্যে আমাদের বুড়িগঙ্গা আছে। সরকারকে একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে যে একটা নদীকে আমি সত্যি দখলমুক্ত করতে পেরেছি। একটা দৃষ্টান্ত এখনো সৃষ্টি হয়নি। বিদ্যুৎ কেন্দ্রও সরে না, আদি বুড়িগঙ্গার চ্যানেলও এখনো উদ্ধার করা হয় না। আজকে আমাদের একটা সংকট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই আমরা কিছু কিছু জায়গায় এগোতে পারছি না। কেন উল্টা দিকে যাচ্ছে, কেন এত বৈসাদৃশ্য দেখছে কেন? আমি মনে করছি যে আমাদের আজকে একটা বিরাট সংকট হচ্ছে যে আমরা দায় গ্রহণ করি না। মুক্তিযুদ্ধে নদীর ভূমিকা তুলে ধরে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে সমাজকর্মীরা। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। দ্বিতীয় দিনে ব্যর্থ টাইগার বোলাররা নিতে পারেননি একটা উইকেটও। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১৪৫ রান।
প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ। করোনার নতুন ভ্যারিয়েন্টে জিম্বাবুয়েতে চলমান বাছাই পর্ব বাতিল। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের। 253 রান নিয়ে দিন শুরু করা টাইগাররা হাসান আলীর বোলিং তাণ্ডবে থামে 330 করে। জবাবে রাহি এবাদতের নির্বিষ বোলিংয়ে আক্ষেপ নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে আবিদ আবদুল্লার জোড়া 50-তে পাকিস্তান পিছিয়ে 185 রান। প্রথম সেশন মানেই যেন বাংলাদেশের ব্যাটারদের আতঙ্কের নাম। সাগরিকায় প্রথম দিন 4 আর পরের দিন টাইগাররা হারায় 6 উইকেট। টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের কারণ হাসান আলী। ধ্বংসযজ্ঞের শুরুটা অভিষেক সেঞ্চুরি পাওয়া লিটনকে দিয়ে। দ্বিতীয় দিন শুরুর মাত্র 11 মিনিটে থামে সেঞ্চুরিয়ানের প্রতিরোধ। লিটনের বিদায়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ইয়াসির রাব্বির। এই ব্যাটারের অভিষেক রাঙানো হয়নি হাসান আলীর বোলিং তোপে। যদিও রাব্বিকে আউট করার আগে বলে থুতু লাগিয়ে বিতর্কের জন্ম দেন হাসান, ভঙ্গ করেন আইসিসির নিয়ম। সেঞ্চুরির পথে থাকা মুশফিককে 91-তে থামিয়েছেন ফাহিম। রিভিউ নিলেও ফলাফল পক্ষে আসেনি মুশির। ওর প্রতিক্রিয়া হতাশায় স্পষ্ট। এ নিয়ে 4 বার নার্ভাস 90-তে আউট হওয়ার রেকর্ড মুশফিকের। পরে টাইগারদের লেজ গুটিয়ে দিয়েছেন হাসান আলী, শাহিন আফ্রিদি। রাহি এবাদতকে ফিরে 5 উইকেট হল হাসানের। 6 বারের মধ্যে এবছরই 5 উইকেট নিয়েছেন 5 বার। মিরাজের অপরাজিত 38-এ চতুর্থ সেশন বাংলাদেশ থামে 330 রানে। ব্যাটিংয়ে নেমে রাহি এবাদতদের ধৈর্যের পরীক্ষা নেন আবিদ আবদুল্লাহ। এর মধ্যে তাইজুল সুযোগ তৈরি করলেও মুমিনুলের নির্বুদ্ধিতায় মোমেন্টাম পায়নি বাংলাদেশ। যখন রিভিউ নিলেই মিলবে সাফল্য, অধিনায়কের নির্লিপ্ততায় বেড়েছে আক্ষেপ। টাইগার বোলারদের নির্বিষ বোলিংয়ে দ্বিতীয় সেশন পাকিস্তানের। টাইগারদের হতাশার চিত্রনাট্য অব্যাহত তৃতীয় সেশনেও। বৈচিত্র্যহীন মিরাজ তাইজুলরা দিন শেষের অপেক্ষায়। অভিষেক রাঙিয়েছেন আবদুল্লাহ শফিক। তারও আবিদ আলীর জোড়া 50-তে ম্যাচের ড্রাইভিং সিটে পাকিস্তান। টানা 2 বাজে সেশনে চট্টগ্রাম টেস্টে লাগাম হাতছাড়া হয়েছে টাইগারদের। প্রথম সেশনের ব্যর্থতা সারাদিন ভুগিয়েছে স্বাগতিকদের। তৃতীয় দিনে ম্যাচে ফেরার শেষ সুযোগ। রাহি এবাদতদের আনকোরা বোলিং লাইন আপ কতটা পরীক্ষায় ফেলতে পারবে পাকিস্তানকে? মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। প্রথম দিনে দাপটের পর দ্বিতীয় দিনে অসহায় বাংলাদেশ। হাসান আলীর বোলিং তাণ্ডবের পর আবিদ আবদুল্লার ব্যাটিং দৃঢ়তায় চট্টগ্রাম টেস্টে চালকের আসনে পাকিস্তান। তৃতীয় দিনে শুরুতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার লক্ষ্য টাইগারদের। অন্যদিকে সেশন বাই সেশন খেলে নিয়ন্ত্রণ ধরে রাখার পরিকল্পনা পাকিস্তানের। ম্যাচের দৃশ্যপট বদলাতে লাগলো একদিন। টাইগার বোলারদের নির্বিষ বোলিংয়ে চালকের আসনে পাকিস্তান। 185 রানে পিছিয়ে থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ অতিথিদের কাছে। একাদশে 4 স্পেশালিস্ট বোলার কতটা যৌক্তিক হয়েছে? পঞ্চম বোলার হিসেবে দায়িত্ব নিয়ে ভাগ্য বদলের চেষ্টাও কাজে আসেনি মুমিনুলের। এমন পরিস্থিতিতে ম্যাচ হাতছাড়া হচ্ছে কিনা? আমরা আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলে হয়তো বা স্কোর বোর্ডে আমাদের 400 বা 450 রান থাকতো। তখন গেম সিনারিটা আরেক আলাদা থাকতো। বা আমরা বোলিং এ যদি তাদের 2 উইকেট নিয়ে নিতে পারতাম, তাহলে সিনারি আলাদা থাকতো। বাট এখনো খেলা উভয় পক্ষেই আছে, কারণ রান রেটের সংখ্যায় দেখলে রান রেট কিন্তু খুব একটা বাড়তিছে না, কারণ উইকেটটাতে খুব একটা রান কুইক করা ডিফিকাল্ট আর কি। এবাদত রাহিরা তেমন পরীক্ষা নিতে পারেনি পাকিস্তানের। বৈচিত্র্যহীন বোলিংয়ে দ্বিতীয় দিনে হতাশার সঙ্গী হয়েছে টাইগারদের। সাথে তাইজুল মিরাজের স্পিনও কার্যকরী ছিল না। এমন বোলিং লাইন আপ নিয়ে ম্যান ইন গ্রিনদের আটকানো কি সম্ভব? আর সঠিক সময় রিভিউ না নেয়া কেমন নির্বুদ্ধিতা? ইবাদত রাই এরা তো দুজনই টেস্ট বোলার এবং আপনাকে অনেক উপকারও করেছে, হেল্পও করেছে, উইকেটও নিয়েছে। তাইজুল মিরাজ নো ডাউট। তো এখানে পুয়ার বোলিং এর তো কোনো কিছু নেই। রিভিউ জিনিসটা টোটালি তাৎক্ষণিক মনে হয়েছে যে বলটা ব্যাটে আগে লেগেছে, যে কারণে আমরা রিভিউ নিইনি। 2 ওপেনারের কল্যাণে দিনটা পাকিস্তানের। কোনো উইকেট না হারানো ইঙ্গিত দিচ্ছে অতিথিদের দাপটে। অভিষিক্ত আবদুল্লাহ শফিককে ছাপিয়ে আলো নিজের দিকে রেখেছেন আবিদ আলী। সেঞ্চুরি থেকে 7 রান দূরে থাকা এই ব্যাটারের লক্ষ্য তৃতীয় দিন শুরুটা ভালো খেলার। थोड़ा बॉल नीचे भी रहना शुरू हो गया था। আমাদের লক্ষ্য থাকবে তৃতীয় দিনের শুরুটা দারুণ করার। এরপরে 330 রানের লক্ষ্য পার করতে হবে আমাদের। ইনিংস যত বড় করা যায় ম্যাচ আমাদের তত নিয়ন্ত্রণে আসবে। আমাদের পরিকল্পনাই ছিল সকালে দ্রুত উইকেট তুলে নেয়া। সুইং বেশি থাকায় সঠিক জায়গায় বল করেছি। বাংলাদেশি ব্যাটসম্যানরাও ভুল করায় কাজটা আরো সহজ হয়েছে। আবিদ আবদুল্লাহর সাবলীল ব্যাটিং অশনি সংকেত টাইগারদের জন্য। পরিকল্পনা অনুযায়ী না খেললে ম্যাচে ফেরা কঠিন হবে মুমিনুলের দলের।
মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এদেশের ক্রিকেটের জন্য ঐতিহাসিক একদিন আজ। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। করোনা নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণে জিম্বাবুয়েতে চলমান বাছাই পর্ব বাতিল হয়েছে, আর তাতেই মিলল সুখবর। র্যাঙ্কিংয়ের বিচারে এগিয়ে থেকে মূল পর্বে বাংলাদেশ। এমন উচ্ছ্বাসে তো ভাসবেই জাহানারা শারমিনরা। বাংলাদেশ যে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। এর আগেও দুইবার বাছাই পর্ব খেলেছে টাইগ্রেসরা, কিন্তু মূল পর্বের টিকিট পায়নি। যে স্বপ্ন নিয়ে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম জিম্বাবুয়েতে, সেটা পূরণ হয়েছে। হয়তো সেটা কিছুদিন পরে হতে এটা অনেক আগে হয়ে গিয়েছে, যার জন্য আমরা আরো বেশি আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমরা আসলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে অনেক খুশি, আনন্দিত। এটা আসলে বলে বোঝানো যাবে না যে আসলে আমরা কতটা আনন্দিত। আসলে আমাদের অনেক দিনের চেষ্টা এবং অনেক দিনের প্রচেষ্টা, কষ্টের ফল কিন্তু আমাদের এই যে কোয়ালিফাইতে কিছু ভালো করা। এবারের বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করছিল নিগার সুলতানার দল। করোনা প্রকোপে এই পর্ব বাতিল না হলেও বিশ্বকাপের মূল আসরে হয়তো জায়গা করে নিত। প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে 3 উইকেটের জয়। টাইগ্রেসদের পরের জয়টি আরও রাজস্বী। যুক্তরাষ্ট্রকে হারায় 270 রানের বিশাল ব্যবধানে। যে জয়ের পথে নারী ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন শারমিন আক্তার। 322 রানের পাহাড় গড়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ গুটিয়ে দেয় মাত্র 52 রানে। এর পরের ম্যাচে থাইল্যান্ডের কাছে হোঁচট। বৃষ্টি আইনে টাইগ্রেসরা হারে 16 রানে, যার ফলে সুপার 6-এ ওঠা নিয়ে দোলাচল তৈরি হয়। শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা মরা লড়াইয়ে নামতে হতো জাহানারাদের। প্রথমবারের মতো আমরা 50 ওভার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছি এবং এই কোয়ালিফাইটা করার পরে কাজটা আসলে সবথেকে ইম্পর্টেন্ট। এবং আশা করি আমাদের যে লোকাল যে কোচিং স্টাফ, তারাও যে এই জায়গাটাতে নিয়ে যেতে পারে, সেটা সবথেকে বড় একটা উদাহরণ আজকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা। তাহলে আমার কোচিং জীবনের একটা সেরা অর্জন হচ্ছে আজকের এই দিনটা। আসলে আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বাংলাদেশ উমেন্স ক্রিকেটের জন্য আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ দিন। তবে সেই উৎকণ্ঠায় থাকতে হয়নি। এর আগে এলো সুখবর। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ছিল আফ্রিকার দেশগুলোতে। জিম্বাবুয়েতেও পরিস্থিতি খারাপের দিকে, আর তাই বাছাই পর্ব বাতিলের সিদ্ধান্ত নেয় আইসিসি। নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ের 5 নম্বরে থেকে বিশ্বকাপের মূল পর্বে চলে যায় বাংলাদেশ। র্যাঙ্কিং বিচারে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানও মূল আসরে খেলবে। বিশ্বকাপে সরাসরি খেলছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত ও স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী বছর মার্চ ও এপ্রিলে নিউজিল্যান্ডে হবে 10 দলের নারী বিশ্বকাপ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার লিগ হকি শিরোপা জিতেছে মেরিনার ইয়াংস। সোহানুরের জোড়ায় মেরিনারের জয় 3-2 গোলে। শিরোপা জিততে মেরিনারের দরকার ছিল ড্র, যদিও শুরুতেই পিছিয়ে পড়ে আর্জেন্টাইন পেইয়াতের গোলে লিড নেয় মোহামেডান। তবে প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মেরিনারকে সমতায় ফেরান সোহানুর। দ্বিতীয় কোয়ার্টারে আবারও সোহানুর লক্ষ্য ভেদ করলে লিড নেয় মেরিনার। শেষ কোয়ার্টারে ভারতীয় রিক্রুট প্রদীপ মোরের গোলে ব্যবধান বাড়ে। শেষ দিকে সরোয়ারের গোলে ম্যাচ জমিয়ে তোলে মোহামেডান, তবে মেরিনারকে শিরোপা বঞ্চিত করতে পারেনি। প্রিমিয়ার লিগে 2016 সালের পর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো মেরিনার। এবছর ক্লাব কাপ হকি শিরোপাও ঘরে তুলেছে মেরিনার ইয়াংস। আমাদের টিমের ভিতরে কম্বিনেশন ভালো ছিল, একে অপরকে রেসপেক্ট করে। আমরা অন্যরা হয়তো সিঙ্গেল খেলা খেলে, আমরা দলগত খেলা খেলার কারণে আপনারা দেখছেন আমরা ইনশাল্লাহ ভালোভাবেই জিতেছি আর কি। লাস্টে আমাদের ম্যাচটা যে আবাহনীর সাথে খারাপ লেগেছে, ওইটা নিয়ে আমরা কোনো চিন্তা করি না, কারণ আমাদের একটা সুযোগ আছে উপরে। আসলে হকির একটা ইতিহাস আছে, যে ক্লাব কাপ নেয় সে লিগ নিতে পারে না। ইনশাল্লাহ আমরা রেকর্ডটা ভাঙছি, ইনশাল্লাহ ইতিহাসটা আজীবন সবাই মনে রাখবে। লা লিগায় আজ ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ শুরু রাত 2টায়। নতুন কোচ জাভির অধীনে টানা দ্বিতীয় জয় চায় বার্সেলোনা। পয়েন্ট তালিকার সাথে থাকা বার্সার বড় সমস্যা দলের ইনজুরি। তবে মিঙ্গুয়েজা ও ডেম্বেলের ফেরার খবর কিছুটা স্বস্তি দেবে কাতালানদের। সব ধরনের প্রতিযোগিতায় ভিয়ারিয়ালের বিপক্ষে 26 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও তাদের অনুপ্রেরণা। বিপরীতে ঘরের মাঠে জিতে নিজেদের অবস্থার পরিবর্তন চায় এমেরির দল। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ।
সূর্যের আলোর সঙ্গে সঙ্গে রূপ বদলাতে থাকে কাঞ্চনজঙ্ঘা। কখনো শুভ্র, কখনো গোলাপি, আবার কখনো লাল রং নিয়ে হাজির হয় হিমালয় পর্বতমালার অন্যতম এ চূড়া। তেঁতুলিয়ার ডাকবাংলো এলাকার মহানন্দা নদীর পাড় থেকে বেশ কাছাকাছি ধরা দেয় পর্যটকদের চোখে। এবারও এর মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। বিশ্বকে দেশের অগ্রগতির তথ্য জানাতে এবং বিনিয়োগ আকৃষ্ট করতে রোববার শুরু হচ্ছে বিনিয়োগ সম্মেলন। এবারের সম্মেলনে অংশগ্রহণ করছেন দেশ বিদেশের ২৫০০-এরও বেশি প্রতিনিধি। নিজেদের অবস্থান তুলে ধরতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অনেক বলে মন্তব্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। বিগত বছরগুলোতে দেশের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে এবং বিনিয়োগ আকৃষ্ট করতে রোববার শুরু হচ্ছে ২ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। প্রস্তুতি নিয়ে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে জানানো হয় এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করবেন এই সম্মেলনে। এই ডেলিগেশনে সৌদি পোর্ট অথরিটির প্রেসিডেন্ট ইজ এ ভেরি হাই অফিসিয়াল, তিনি থাকবেন এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট লুক আফটার করেন ইনভেস্টমেন্ট মিনিস্ট্রি তাদের, যেটা তার ২২ মিনিস্টার, তিনিও ওই ডেলিগেশনে থাকবেন। ৯ সদস্যের একটি ডেলিগেশন সশরীরে যোগ দেবেন এই সামিটে। দেশের উন্নয়ন এবং বিনিয়োগের যে সুব্যবস্থা তৈরি হয়েছে তা বিশ্বকে জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। নিজেদের অবস্থান তুলে ধরতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করেছি, এটা কিন্তু এটা সম্বন্ধে লোকজনকে জানানো, এটা সম্বন্ধে আমরা যে জায়গায় আছি আর আমাদের বিনিয়োগের জন্য যা যা সুবিধা আমরা দিচ্ছি, এবং বিনিয়োগ করলে যে বাংলাদেশে যেই বিনিয়োগ করবে তার সে যে লাভবান হবে, সেই তথ্যগুলি আমাদেরকে প্রচার করার প্রয়োজন। এছাড়া দেশে কর জিডিপির অনুপাত বাড়ানো গেলে কর হার কমানো সম্ভব বলেও জানান সালমান এফ রহমান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাট আদায়ের মেশিন ইএফডি বিক্রিতে ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার আশঙ্কায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর মাঠ পর্যায়ের কর্মকর্তারা। এরই মধ্যে মেশিনের দামে আপত্তি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তাদের অভিযোগ, একক সিদ্ধান্তে ইএফডির দাম বাজার মূল্যের দ্বিগুণ নির্ধারণ করেছে এনবিআর। বিশ্লেষকরা বলছেন, সম্মিলিত প্রচেষ্টা না থাকলে ইসিআর-এর মতো ব্যর্থ হবে নতুন এই প্রযুক্তিও। কাপড়ের দোকান, সুপার শপ, রেস্টুরেন্ট সহ ২৪ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট আদায়ে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি ব্যবহারের সিদ্ধান্ত হয় ২০১৯ সালে। কিন্তু করোনার কারণে বারবার ব্যাহত হয় মেশিন বসানোর প্রক্রিয়া। এনবিআর-এর হিসাবে এখন পর্যন্ত মাত্র ৪,০০০ প্রতিষ্ঠানে ইএফডি চালু হয়েছে। শুরুতে ১ লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে বিনামূল্যে ভ্যাটের নতুন এই মেশিন দেওয়ার সিদ্ধান্ত জানায় এনবিআর। সম্প্রতি সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি। ব্যবসায়ী নেতারা বলছেন, মেশিন কিনতে তাদের আপত্তি নেই, তবে নির্ধারিত দাম অযৌক্তিক বলে দাবি তাদের। ওনারা কি ধরনের মেশিন এনেছেন, কোত্থেকে এনেছেন, আমি যেহেতু কিনবো মেশিনটা, আমার কিন্তু দাম জানার অধিকারটা আমার আছে। হ্যাঁ, অতএব সেই অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। ১, ২ হচ্ছে আমাদের সঙ্গে আলোচনা ব্যতি রেখে ওনারা কাজটি করছেন, এটা খুব দুঃখজনক। এনবিআর-এর মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানান, বিনামূল্যে মেশিন নিতেই অনীহা দেখিয়েছেন ব্যবসায়ীরা। বিক্রির সিদ্ধান্ত খুচরা ব্যবসায়ীরা ভালোভাবে নেবেন না বলেও শঙ্কা তাদের। ক্রয় করে দোকানে স্থাপন করতে বলা হয়, তাহলে আমার মনে হয় যে এটা মূল যে নীতি ছিল সেখান থেকে আমরা সরে আসলাম। দ্বিতীয়ত হলো যে আমরা ঠিক মতো এখনো দোকানদারদের কাছে মেশিনটা নিয়ে পৌঁছতে পারলাম না, এবং এটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে আমার মনে হচ্ছে। ইএফডি স্থাপনে এনবিআর-এর সার্বিক অগ্রগতি সন্তোষজনক নয় বলছেন বিশ্লেষকেরা। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ৩০% দোকানে মেশিন দেয়া হয়েছে, যা মোট প্রতিষ্ঠানের মাত্র ১.৫%। মেশিন জনপ্রিয় করতে লটারি করছে এনবিআর, কিন্তু প্রচারণার অভাবে লটারিও জনপ্রিয় হয়নি। মোটিভেট না করে যদি শুধু আদেশ জারি করি, তাহলে সেটার গতি
সেটা পাবে না। এটা আমরা অনেক দেশের অভিজ্ঞতা থেকে জানি যে এটা খুবই মন্থর হয়ে পড়বে এবং পরে এটার ভবিষ্যৎ যেটা অনেকে আশঙ্কা করছেন সেরকম হতেও পারে। খুচরা প্রতিষ্ঠানের ভ্যাট আদায়ে 2008 সালে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার ইসিআর ব্যবহার শুরু করে এনবিআর, কিন্তু মনিটরিং ব্যর্থতায় কাঙ্ক্ষিত ফল আসেনি। সে কারণে ইএফডি ব্যবহারের উদ্যোগ নেয় সংস্থাটি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর দ্বাদশ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ইউরোপ মহাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বৈঠক করা সম্ভব হবে না বলে শেষ মুহূর্তে এই সভা স্থগিত করা হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার সাধারণ পরিষদের সভাপতি ডাইসো কাস্তিলো এক বিবৃতিতে বলেন, করোনা সংক্রমণ আবার বেড়ে যাওয়ার কারণে অনুষ্ঠান স্থগিত করা ছাড়া উপায় ছিল না। পরিস্থিতি ভালো হলে নতুন করে বৈঠকের তারিখটি ঘোষণা করা হবে। WTOর মহাপরিচালক এনগোজি ওকোনজো ইউএলা বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় অনেক মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধি মুখোমুখি বসে বৈঠক করতে পারবেন না। এ নিয়ে দ্বিতীয়বার দ্বাদশ মন্ত্রী পর্যায়ের বৈঠক স্থগিত করা হলো। 2020 সালের জুন মাসে কাজাখস্তানে এই বৈঠক হওয়ার কথা ছিল। উত্তরের জেলা পঞ্চগড়ে এবারে আকাশ মেঘমুক্ত থাকায় দেখা যাচ্ছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর জুড়ে তেঁতুলিয়া মহানন্দার পাড় থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকরা। সূর্যের আলোর সঙ্গে সঙ্গে রূপ বদলাতে থাকে কাঞ্চনজঙ্ঘা। কখনো শুভ্র, কখনো গোলাপি, আবার কখনো লাল রং নিয়ে হাজির হয় হিমালয় পর্বতমালার অন্যতম এ চূড়া। তেঁতুলিয়ার ডাকে বাংলো এলাকার মহানন্দার নদীর পাড় থেকে বেশ কাছাকাছি, ধরা দেয় পর্যটকদের চোখে। এবারও এর মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। সুন্দর লাল আভার একটা মানে শৃঙ্গ, পর্বত শৃঙ্গ, এটা আসলে অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব না কেমন। অনেক সময় আমাদের ঠান্ডা উপভোগ করার জন্য হিমালয় যাই বা নেপাল যাই, কিন্তু এখানে এসে মনে হলো যে আমার ওসব জায়গায় দরকার নাই, আমি এখান থেকে অনেক ঠান্ডা উপভোগ করলাম। সাদা তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখার পাশাপাশি পঞ্চগড় আর তেঁতুলিয়ার শীতের আমেজও পর্যটকদের কাছে হয়ে ওঠে উপভোগ্য। পর্যটকরা যত বেশি আসবেন, আমাদের পঞ্চগড়ের অর্থনৈতিক অবস্থা তত বেশি উন্নতি হবে। এখানকার কর্মসংস্থান বাড়বে, এখানকার যে ব্যবসা বাণিজ্য সেগুলো বৃদ্ধি পাবে। সর্বোপরি এখানকার আর্থসামাজিক উন্নয়নে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা আর মহানন্দা থেকে পাথর উত্তোলনের দৃশ্য ছাড়াও চা বাগানের সৌন্দর্য নজর কাড়ে পর্যটকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।